গল্প স্বামীর সত্যতা। আমি শঙ্খমালা। আজই আমার বিয়ে হয়েছে অমরের সঙ্গে। বিয়েটা হয়েছে এক ধনী ও বড়লোক পরিবারের সাথে, যেখানে টাকার কোনো অভাব নেই। আমি আর আমার বাবা নিজেদের খুব ভাগ্যবান মনে করেছিলাম যে এমন একটি পরিবারের সাথে আমার বিয়ে হয়েছে। সব আত্মীয় স্বজনরাও বলছিল যে মালার তো ভাগ্য খুলে গেছে, ও সত্যিই খুব সৌভাগ্যবতী, নইলে এমন বর ঘর মেলে। সত্যি বলতে আমরা তাদের তুলনায় কিছুই নই। আমার শ্বশুরমশাই বাবার পুরনো পরিচিত থাকার কারণে আমার বিয়ে এই পরিবারে হয়ে গেল। বিয়ের পর প্রথমবার আমি শ্বশুরবাড়িতে গেলাম। শ্বশুরবাড়িতে ঢোকার সাথেই বুঝতে পারলাম বৈভব প্রাচুর্যে কানায় কানায় সব ভরপুর। বাড়িটা ছিল খুবই বিশাল। এই প্রথম আমি ওদের বাড়ি দেখলাম। সব কিছু খুব ভালো লাগছিল। ফুলসজ্জার রাত এসে গেল, কিন্তু তার আগে আমার শাশুড়ি মা আর ননদ অমৃতাদি আমাকে একা একটি ঘরে নিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম না আমাকে এইভাবে ডেকে আনার কারণটা কী। তাদের মুখ ছিল বিবর্ণ আর ভীতগ্রস্ত। মনে হচ্ছিল যেন তারা কিছু বলার চেষ্টা করছে আমাকে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনারা এত চিন্তিত হয়ে আছেন কেন? আমার শাশুড়ি বললেন, বৌমা, আমরা তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি এটা শুনে যেন ভেঙে না পড়ো। সঙ্গে সঙ্গে আমার ননদও বলল, আমরা এখন তোমাকে যে কথাটা বলতে চলেছি সেটা যেন শুধু আমাদের তিনজনের মধ্যেই থাকে। এই বিশাল বাড়িতে কোনো কথা ছড়াতে বেশি সময় লাগবে না। আর যদি এই কথা সবাই জেনে যায় তাহলে আমাদের পরিবারের মান সম্মান মাটিতে মিশে যাবে। এখন তুমি এই বাড়ির বউ, তোমাকে এই পরিবারের মান রক্ষা করতে হবে। ওদের কথা শুনে আমি সত্যিই একটু ভয় পেয়ে গেলাম। বুঝতেই পারছিলাম না কী এমন কথা বলতে চাইছে ওরা। আমি বললাম, আপনারা বলুন কথাটা কী। আমার শাশুড়িমা বললেন, বৌমা, আমার ছেলে একজন পুরুষ নয়। ওদের এই কথা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। কি শুনছি আমি? ওরা বলল, আমি জানি তুমি ভাবছো তাহলে ছেলের বিয়ে কেন দিলাম, আমরা তোমাকে এই বিয়েতে ফাঁসালাম কেন, কিন্তু আমাদেরও কিছু বাধ্যবাধকতা ছিল। এই কথা আমরা আগে বলতে পারতাম না, না হলে সবাই জেনে যেত। আমার ছেলে প্রায়ই রাতের বেলা বাথরুমেই থাকে। জানি না সেখানে কি করে। যখনই জিজ্ঞাসা করি বলে তার পেট খারাপ। ঘরে যাওয়ার আগে স্বামীর সম্পর্কে এইসব কথা শুনে আমি একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছিলাম না এখন কি করব। আমার ননদ বলল, তুমি আমার ভাইয়ের সঙ্গে একটু সময় কাটাও, ওর সঙ্গে খোলাখুলি কথা বলার চেষ্টা করো, আর আমরা তো তোমার সাথে আছি, তোমাকে একা ছেড়ে দেব না। ফুলসজ্জার রাতে এসব কথা শুনে আমি আমার ঘরের দিকে যাচ্ছিলাম। এখন ভয় লাগতে শুরু করছিল। ঘরে গিয়ে আমি এসব বিষয় নিয়েই ভাবছিলাম। তখন আমার স্বামী অমর ঘরে এলো। সে দরজা বন্ধ করলো আর দরজার পাশ থেকে পেটটা ধরে হেঁটে এসে বিছানায় বসে পড়ল। আমার দিকে পিঠ ঘুরিয়ে বলল, পেট খারাপ। আর কয়েক সেকেন্ডের মধ্যে সে উঠে বাথরুমে চলে গেল, একদম ঠিক যেমনটা আমার শাশুড়ি বলেছিলেন। যদি সত্যিই পেট খারাপ হতো তাহলে কিছুক্ষণ পরেই বেরিয়ে আসতো, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে বাথরুমেই ছিল। আমি চুপচাপ নিজের বিছানায় বসেছিলাম, তাকে ডাকিনি। এসব ভাবতে ভাবতে আমি বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পর অমর বাথরুম থেকে বেরোলো। তখন আমার আর কথা বলার ইচ্ছেই ছিল না। মনে হচ্ছিল আমার সঙ্গে প্রতারণা হয়েছে। অমরও চুপচাপ নিজের বিছানার দিকে গিয়ে শুয়ে পড়ল। সকালবেলায় যেখানে নিজেকে ভাগ্যবতী মনে করেছিলাম, রাত্রে এসে সেই ভাগ্যকেই দোষ দিতে শুরু করলাম। আমি সকাল সকাল উঠে বাথরুমে গেলাম। বাথরুমে ঢুকেই আমি একেবারে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে একটা নতুন নাইটি ছিল, সঙ্গে মেকআপের জিনিসপত্র। এইগুলো সব কী ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি ভাবছিলাম, এমন একজন মানুষের সঙ্গে আমার বিয়ে কেন দেওয়া হলো। সকালে আমার শাশুড়ি আর ননদ আমাকে জিজ্ঞাসা করলেন, কি হলো বৌমা, রাতে সব ঠিক ছিল তো? আমি বললাম, যেটা আপনি বলেছিলেন সেটাই হয়েছে। এটা বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার ননদ বলল, মা, আমি তো বলেছিলাম এভাবে কোনো মেয়ের জীবন নষ্ট করো না, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি। এখন কি হবে? তোমার বৌমা এভাবে চুপচাপ এই বাড়িতে পড়ে থাকবে আর চোখের জল ফেলবে? আমার শাশুড়ি বললেন, মা, তুমি যেটা ঠিক মনে করো, আর যাই সিদ্ধান্ত নাও না কেন তাতে আমার সমর্থন থাকবে। আমরা তোমার পাশে আছি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, এই গোপন কথা ঘুণাক্ষরে কারোর কাছে প্রকাশ করবে না।
পরের দিন রাতেও অমর ঘরে এলো। এখন তোর দিকে তাকানোরও বিন্দুমাত্র ইচ্ছে করছিল না আমার। আমি চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, কারণ কথা বলার আর কী বা বাকি ছিল। সেও আজ পর্যন্ত আমার সঙ্গে কিছু বলেনি, আর আমি জানি তার কারণ কি। কিছুক্ষণ বিছানায় বসে থেকে অমর আবার বাথরুমে চলে গেল। আমি বুঝে গিয়েছিলাম সে বাথরুমে কি করতে গেছে। কিছুক্ষণ পর বাথরুম থেকে জিনিস পড়ে যাওয়ার শব্দ আসতে লাগলো, কিছু ভেঙে পড়ার আওয়াজ। তারপর একটু পরেই সে আওয়াজ থেমে গেল, আর এইবার সে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানায় এসে শুয়ে পড়ে। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না। আমি তো শুধু এই চিন্তায় ছিলাম, আমি কি করব এখন, বাবাকে কী সব বলবো, কিন্তু এই গোপন কথাগুলোই বা বলবো কিভাবে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে তাড়াতাড়ি উঠে আবার বাথরুমে গেলাম, কিন্তু এইবার বাথরুমের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। সব কিছু ছড়ানো ছিটানো ছিল, নতুন নাইটি ছিঁড়ে ফেলা, মেকআপের জিনিসপত্র এলোমেলো অবস্থায়। বাথরুমের ডাস্টবিনে একটা কাগজ ছিল, তাতে লেখা ছিল টু মাই বিউটিফুল ওয়াইফ। এইবার আমার মনে সন্দেহ আসতে লাগলো, এই জামা কাপড় আর জিনিসগুলো কি আমারই জন্য রেখেছিল? কিন্তু পরক্ষণেই ভাবলাম আমার শাশুড়ি মা আর ননদ তো আমাকে মিথ্যে বলবে না। এখন আমি ওদের কাছে কিছুই বলিনি। সকালে স্নান সেরে জলখাবারের টেবিলে বসলে আমার শাশুড়ি মা আর ননদ আবারও আমার সঙ্গে সহানুভূতির কথা বলছিলেন। ওদের কথা শুনে আমার মনে হলো ওরা চাইছেন আমি অমরকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাই। এখন আমার শাশুড়ি মা আর ননদের ওপর সন্দেহ হতে লাগলো। দিন দুয়েক পর আমার শাশুড়ি আর ননদ বেলার দিকে মন্দিরে যান অমরের নামে পুজো দিতে। আমাকেও বলেছিল, আমি যাইনি। ঈশ্বরের ওপর অভিমান হয়েছিল যে ভীষণ। বাড়ির কাজের দিদি রেনুদি তখন কাজ করছে। কথার ছলেই রেনুদিকে জিজ্ঞাসা করলাম, অমর কেমন মানুষ? সে বলল, দাদাবাবু তো খুব সাদাসিধে মানুষ। মা আর দিদি তো চাইতেন দাদাবাবুর বিয়ে অমৃতা দিদির স্বামীরা কাত্তিয়ার সঙ্গে হোক। ওরা তো অনেক চেষ্টা করেছিল, কিন্তু মেসমশাই রাজি হননি। তিনি তার বন্ধুর এক পরিচিতার মেয়ের সঙ্গে, মানে আপনার সঙ্গেই দাদাবাবুর বিয়ে দিয়ে দিলেন। ওদের তো এই বিয়েতে একেবারেই মত ছিল না, জানো তো বৌদি। অনেক দিন ধরে বাড়িতে ঝগড়া অশান্তি চলছিল, কিন্তু আপনার স্বামী অমর দাদাবাবু বলেছিলেন, বাবা যেখানে বিয়ে করতে বলবেন সেখানেই আমি বিয়ে করব। এখন আমি পুরোপুরি বুঝতে পারলাম আমার শাশুড়ি আর ননদ কেন আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছিলেন। সেই কারণেই ওরা আমার কাছে মিথ্যে বলেছিল। মা মেয়ে সম্ভবত অমরকে কিছু বলে থাকবে আমার সম্বন্ধে, ঠিক যেমনটা আমার কাছে বলেছে অমরের নামে। এখন আমি রাতের অপেক্ষায় ছিলাম, যাতে অমরের সাথে কথা বলতে পারি। অমর ঘরে এলো, কিন্তু তার মুখখানা গম্ভীর ছিল। এই প্রথম আমি ওর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। ও ঘরে ঢুকতেই আমি বললাম, আপনি কি আমার সঙ্গে কিছু কথা বলতে চান? অমর বলল, এখন আর কথা বলার কী বা বাকি আছে। বাবার বিশ্বাস ছিল তোমার পরিবার ভালো, তুমি খুব ভালো মেয়ে, তাই আমি মা আর বোনের কথা না শুনে তোমার সঙ্গে বিয়ে করলাম। আর তুমি সত্যটা আমার থেকে লুকিয়ে রাখলে। আমি বললাম, কোন সত্যি? অমর বলল, এই যে তুমি আদৌ আমার সঙ্গে বিয়ে করতে চাওনি, তোমার জীবনে এখনও কেউ আছে, এই কথাটা তুমি নিজেই তো মাকে বলেছিলে। বাড়ির সম্মান আর বাবার কারণে আমি চুপ করে আছি, কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছি না। আর আমি নিজের চোখে দেখেছি ফুলশয্যার রাতটা জীবনের খুব বিশেষ দিন হয়, কিন্তু আমি 2 ঘন্টা বাথরুমে ছিলাম আর তোমার যেন কোনো অনুভূতিই ছিল না। মা ঠিকই বলেছিলেন তুমি ডাকবে না, কথা বলবে না। আমি বললাম, বাথরুমে থাকার জন্য তো তোমার মা বোনেরই বলা ছিল, আর যেসব জামা কাপড় আর মেকআপ ছিল সেগুলো তো দিদিভাই রেখেছিল। হ্যাঁ, ও বলেছিল এটা আলমারিতে রাখিস না, বরং বাথরুমে রাখ, তাহলে তোর বউ দেখতে পাবে না। তোমার জন্য প্রথম রাতের উপহার, তাই বাথরুমেই রেখেছিলাম। আমি উঠে ওর কাছে গেলাম এবং বললাম, তুমি জানো ওরা আমাকে কি বলেছিল? তারপর আমি সব কথা খুলে বললাম অমরকে, কিভাবে তারা চেয়েছিল আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, যাতে আমরা আলাদা হয়ে যাই আর তাদের ইচ্ছা পূরণ হয়। অমরের খুব রাগ হলো আমার কথা শুনে, কিন্তু আমি বললাম, না, এখন আমরা এই ব্যাপারটাকে এখানেই শেষ করব এবং কাউকে কিছু বলবো না। সেই রাতেই আমার সব দুশ্চিন্তা আর ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল। সেটাই ছিল আমার সত্যিকারের ফুলশয্যা। পরের দিন সকালে আমার শাশুড়ি মা আর ননদ আমাকে জিজ্ঞাসা করলো, তোমার সিদ্ধান্ত কি? তুমি এখন কি করতে চলেছ বৌমা? আমি বললাম,
আমি আপনাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি। নতুনভাবে শুরু করতে চাই আবার। বললাম, মা, দিদিভাই, আমি কখনো আপনাদের অভিযোগের সুযোগ দেব না। আমি খুব ভালো একজন বউ হয়ে দেখাবো। আমার মুখে হাসি দেখে ওদের মুখ শুকিয়ে গেল। আর ননদ তো সেদিনই তার শ্বশুরবাড়িতে ফিরে গেল। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।